ট্রেন আসছে, ট্রেন আসছে। জীবন থেকে মরণ পর্যন্ত লম্বা একটা বিরাট এক্সপ্রেস ট্রেন, একটা স্বপ্নের ট্রেন, একটা অদ্ভুত অস্বাভাবিক ট্রেন বাঁশি বাজিয়ে মাটি কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পার হয়ে রেল লাইনের উপর দিয়ে ছুটে আসছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা যারা ট্রেনে চেপে যাবেন তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। শুনতে পাচ্ছেন না? ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। আরে চুপ করুন বলছি। আপনি পাগল নাকি? আমার ট্রেনের প্রথম প্যাসেঞ্জার এসে গেল। আপনি কে? আপনি কে? বিবেক। বিবেক? হ্যাঁ হ্যাঁ, আমার নাম বিবেক। ওই হৃদয় ফুটেছিল আমার বাড়ি। বাবার নাম ছিল সত্য, মায়ের নাম ছিল সুনীতি। এখন ঘর নেই, বাড়ি নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে 1550 সালের মধ্যেই এদেশের সব সংসারের বাবা সত্যবাবুরা এবং মা সুনীতি দেবীরা মারা গেছেন। সত্য সুনীতির একমাত্র সন্তান এই বিবেকটা আজও কেঁদে বেড়াচ্ছে তার বাবা মায়ের জন্য। বাবা মা। কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। আমি না আপনাকে ঠিক বুঝতে পারিনি। আমার অপরাধ ক্ষমা করে আমার বাড়িতে চলুন। কি করে যাব? এখনই আমার ট্রেন এসে যাবে। আমি গার্ড সাহেব, আমার এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরের স্টেশনে। স্বর্গের পরের স্টেশন? হ্যাঁ প্যাসেঞ্জার বন্ধু, আপনি যদি স্বর্গের পরের স্টেশন যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন। তা না হলে আমি এই সবুজ পতাকা দেখিয়ে ড্রাইভারকে যদি একবার গাড়ি ছেড়ে দিতে বলি তাহলে আর সে ট্রেন ধরতে পারবে না, আর বাবা মার সাথে দেখাও হবে না। বাবা মা। মা তোমাকে ডাকছে। আমার রেলগাড়ির দ্বিতীয় প্যাসেঞ্জার। লোকটা কি পাগল নাকি? না বাবা না, ওকে তুই পাগল বলিস না বাবা, পাগল বলিস না। আচ্ছা প্যাসেঞ্জার মশাই, বলুন। আপনার নামটা কি বলুন তো? ভুবন ব্যানার্জি। ভুবন মানে পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, আমার একটা কাজ করতে পারবে? হ্যাঁ, কি কাজ বলুন? কি কাজ বলুন? আমার রেলগাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে? আরে কি বলছেন আপনি? পারবেন না তো? কেন পারবেন না বলুন, উত্তর দিন। ভয় কিসের রে বাবা, ভয় কিসের? আমি তো আছি রে বাবা, নাকি? আমি তো আছি। হ্যাঁ, বাবার মতন বাবা থাকলে সন্তানের কোনো ভয় নেই। কিন্তু যুগের বাবারা তাদের ছেলে মেয়েদের কাণ্ড কারখানা থেকে বোবা হয়ে বসে আছে। আধুনিকা মেয়েদের মা হতে লজ্জা করে। পিঠ কাটা ব্লাউজরা মায়েদের পেটে কি বিদ্যাসাগর, আশুতোষ মুখুর্জি জন্মায় না। জন্মায় বাপান, ঝাপান, পামেলা, ঝামেলার দল। সেজন্যই তো আমি 1560 সালের আগের বাবা মাদের আনতে যাচ্ছি। এক ট্রেন বাবা, এক ট্রেন মা। রবিকে দিয়ে কখন তোমাকে ডেকে পাঠিয়েছি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছে। বিবেক বাবু, ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়েছেন। ভারতী অর্থাৎ ভারতবর্ষের মা। কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি মিলে যাচ্ছে। আমার স্বপ্নের সঙ্গে ছবিটা মিলে যাচ্ছে। বিবেক বাবু, আমি আবার আমার ট্রেন ছাড়বো। সংসারের বাবা আপনি আমার রেলগাড়ির ড্রাইভার, সংসারের মা আপনি আমার রেলগাড়ির গার্ড। সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে তোমাদের সেহের স্বপ্নের ভালোবাসার ট্রেনে চালিয়ে নিয়ে চলো কর্তব্য মায়া মমতার স্টেশন পেরিয়ে। কত স্টেশন পেরিয়ে আমি আমার ভগ্নী স্টেশন মানে বোনের মতো ভারতীর বাড়ির স্টেশনে নেমে পড়লাম। ভারতীর জন্য মনটা কদিন খুব খারাপ করছিল, তাই ভাবলাম যাই দুদিন ভারতীর বাড়ি থেকে ঘুরে আসি। ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আমিও ভারতীকে খুব ভালোবাসি। আমাকে দেখলে ভারতী সব কাজ ফেলে ছুটে আসবে। যাই ওদের একবার ডাকি, ভারতী
আমি তোর নিখিল দা। আরে নিখিলদা, তুমি কেমন আছো দাদা? থাক থাক, তোদের সব খবর ভালো তো? হ্যাঁ দাদা, ভালো আছে, সবাই ভালো আছে। তা তুমি এতদিন আসোনি কেন? তোমার উপর না আমার ভীষণ রাগ হচ্ছিল। পাগলি কোথাকার, এই তো এসে গেছি। মামা আমার জন্য খেলনা এনেছো? হ্যাঁ খেলনা, হ্যাঁ অনেক খেলনা এনেছি। কি লাভ? ইস কি মজা! এবারেও কিন্তু গল্প বলতে হবে মামা। মা আর আমি তোমার সামনে বসবো, আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে আরে যাবো। ঠিক আছে হবে। চলো নিকিতা, চলো ঘরের ভেতরে চলো। হ্যাঁ, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, চলো। তারপর তোমার সঙ্গে বসে বসে গল্প করবো। চল বোন চল। এই শোনো, এবার কিন্তু তোমাকে 4 দিনের আগে আমি ছাড়ছি না। সেবার কিন্তু খুব পালিয়েছে, এবার কিন্তু বেঁধে রাখবি, তাই তো? না 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 না, নিখিল বাবুকে নিয়ে ভারতীর এত বড় বাড়ি আমার কিছুতেই ভালো লাগছে না। ভারতী যতই বলুক নিখিল বাবু দাদার ছোটবেলার বন্ধু, সেই সম্পর্কে ওকে ছোট বোনের মতো স্নেহ করেন। তবু সেটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। কারণ নিখিল বাবু ভারতীর নিজের দাদা নয়, দাদার মতো। ওদের দুজনের সম্পর্কের মধ্যেই একটা মতো শব্দ আছে, ভাইয়ের মতো, বোনের মতো। না 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 না, আর আমি চুপ করে থাকবো না। আমি এখনই ভারতীকে গিয়ে বলে দেবো। কি গো, একা একা কার সঙ্গে কথা বলছিলে? নিজের সঙ্গে সঙ্গে নিজে বুঝি কেউ কথা বলে? বলে ভারতী, বলে যে মানুষ তার বোনের গোপন কথা অন্য কাউকে বলতে পারে না, সেই মানুষই একান্ত নির্জনে মনের সঙ্গে কথা বলে। তার মানে কি বলে? তোমার গোপন কথা আমাকে পর্যন্ত বলা যায় না, তারপর আমার সঙ্গে তোমার? আরে কি বাজার থেকে আনতে হবে বলো, আমি এখনই বাজার যাচ্ছি। বলো। বাজার যাবার নাম করে পালিয়ে যাবার চেষ্টা করছো? হ্যাঁ, যাচ্ছি। প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইছো? হ্যাঁ আমি তাই চাইছি। আমি জানি তুমি বুদ্ধিমতী। দুটো সন্তানী মা হলেও তোমার শরীরে রূপ যৌবনের অভাব নেই। আমি বেকার হলে পুরুষ হলেও আমি তো পুরুষ তো বটে, তাই পুরুষকে বাইরে ঝড়ে ক্ষত বিক্ষত দাও, আর তুমি নারী ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে বসে থাকো। রাগ করো না লক্ষ্মীটি, নিখিলদা আমার দাদার বন্ধু। আমার দাদার মৃত্যুর পর নিখিলদা এসে সে আসন দখল করে বসে রয়েছে, তাই নিখিলদা এলে আমি সবসময় তোমাকে সঙ্গ দিতে আরে পারি না। ঠিক আছে ভারতী, ঠিক আছে। এখন থেকে তোমার ওই দাদার মতো নিখিল বাবুকে ফুল টাইম সঙ্গ দেবে, আর আমাকে একটু ওই পার্ট টাইম দিলেই চলবে। ঠিক আছে মশাই, ঠিক আছে। এই নাও থলের উপর বাজারে ফদ্দ রয়েছে, এই নিয়ে তুই বাজার থেকে মালগুলো চট করে এনে দাও, তারপর তুমি যা বলবি তাই করবো। কি মশাই, ঠিক আছে তো? আরে আমার ঠিক না থাকলেও তোমার তো ঠিক আছে। আরে ঠিক আছে মশাই, ঠিক আছে, যাতে তোমার সবকিছু ঠিক থাকে। অসময় হলো আমি সেই ব্যবস্থাই করবো, কেমন? তার মানে আমি দেখেছি তোমার দুষ্টু চোখের ইশারা, তাই মিষ্টি মধুর লুকোচুরিতে আমি হয়ে গেছি দিশাহারা। তাই মিষ্টি মধুর লুকোচুরিতে আমি হয়ে গেছি দিশাহারা। আমি দেখেছি তোমার দুষ্টু চোখের ইশারা, তাই মিষ্টি মধুর লুকোচুরিতে আমি হয়ে গেছি দিশাহারা। আমি দেখেছি তোমার এখনই হয়নি গো আরো কত রাত বাকি, এসো না দুজনে পাশাপাশি বসে থাকি। এখনই হয়নি গো জানো কত রাত বাকি, এসো না দুজনে পাশাপাশি বসে থাকি। এই শুনছো তোমার স্বভাব সেই পাগল পাড়া, আমি দেখেছি তোমার দুষ্টু চোখের ইশারা। আমি তোমার ভালো লাগছে না? যে গানটা তুমি আজকে আমাকে শোনালে, সেই গানটা তোমার ওই দাদার মতো নিখিল বাবুকে শোনালে আর জব্দ ভালো। কি বলবে? কি বললাম তুমি বুঝতে পারোনি? কথাটা আজ নয়, আজ প্রথম নয়, তোমাকে অনেক দিন ধরে অনেক ভাবে বলেছি, তুমি কথাটার গুরুত্ব দাওনি। কেন গুরুত্ব দেবো? আমি কি তোমার মতো হীন মনোবত্তা রুগী? মুখ সামনে কথা বলবে ভারতে।
তোমার অনেক অভিনয় ধরতে পেরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাকে কতদিন বলেছি নিখিল বাবুর সঙ্গে মেলামেশা আমার ভালো লাগে না। এই বলে মেলামেশা তোমার ভালো লাগে না? ছি 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 ছি, তুমি না শিক্ষিত, ছাত্রদের কত জ্ঞানের কথা বলো, সেই তোমার মুখে এত নোংরা চিন্তা। ছি ছি ছি। প্লিজ প্লিজ ভারতী প্লিজ শোনা, আমার কথায় তুমি কিছু মনে করো না, আমার কথায় তুমি কিছু মনে করো না। অভাবের জ্বালাই, বেকারত্বের যন্ত্রণায় আমার এই শুভ বুদ্ধিগুলোকে আমি হারিয়ে ফেলেছি। আমি বেঁচে আছি কিনা আমার তাও সন্দেহ হয়। অনেক যন্ত্রণার মাটি দিয়েই আমি একটা ভালোবাসার প্রতিমা তৈরি করেছি। রবির মুখ চেয়ে 6 মাসের বাচ্চা সমুর মুখ দেখি আমি নিজেকে স্বর্গ বানিয়ে ভাবি আমার কিছু না থাক, আমার 2টো সন্তান তো আছে, আমার একটা ভালোবাসার প্রতিমা তো আছে। তুমি আমার স্বপ্ন, তুমি আমার মরুমে হৃদয়ের সান্ত্বনার পান্থ পাদক। তাই তোমাকে কাছে না পেলেই আমার অনেক কিছু ভুল হয়ে যায়। আজকে যে ঘটনাটা ঘটে গেল নিখিল বাবু যেন জানতে না পারে। আমি এক্ষুনি বাজার থেকে যাব আর আসবো। বেশি ভালোবাসলে মানুষ বোধহয় এইভাবে ভুল করে। আচ্ছা নিখিল দা, আমি তো সবসময় ওর সঙ্গে সঙ্গ দিতে পারি না, আর নিখিল দার সামনে একদিন সরে গেলি নিখিল দা এসে বলে, কি রে ভারতী, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস বোন? সে অনেক কথা নিখিল দা, সে তোমাকে বলা যাবে না। আচ্ছা, আমি এখানে আসি বলে কি ভুবনবাবু বিরক্ত হন? না না না, বিরক্ত হবেন কেন, বরং উনি খুব খুশি হন। কিন্তু না দাদা, এর মধ্যে কোনো কিন্তু নয়। কিছুক্ষণ আগে তোর সঙ্গে যেন কি নিয়ে তর্ক হচ্ছিল। ও আমাদের প্রাপ্ত কি দানপত্র জীবনের কলাহল, ও তোমাকে বলা যাবে না, না শোনাই ভালো। কেন বলা যাবে না ভারতী? মনে কর না আমি তোর বন্ধু। না না, তুমি আমার বন্ধু হতে যাবে কেন? তুমি আমার দাদার বন্ধু। দাদা বাধা কিসের বন্ধু হতে? শোন, তোকে আমি ভাই কাঁদছে, আমি কিছুতেই চুপ করতে পারছি আমি না। যাচ্ছি রবি, সোমসোনাকে দুধ খাইয়ে আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই তো মামার সঙ্গে গল্প কর, আমি যাবো আর আসবো। সমস্যা। কি হলো মামা, কি ভাবছো? ভাবছি সাক্ষী রাখলে চলবে না। তার মানে? এই নে, এই টাকাটা নিয়ে ওই মোড়ের মাথায় মিষ্টির দোকান থেকে কিছু সন্দেশ নিয়ে আয়। ইস, কতদিন সন্দেশ খাইনি। দাও মামা দাও, আমি দৌড়ে যাব। না না রবি, দৌড়ে যেও না, রাস্তায় বিপদ হতে পারে। তার চেয়ে আস্তে আস্তে যাও, কেমন? বেশি তাড়াতাড়ি করো না, বুঝলে? ঠিক আছে মামা, তুমি মাকে বলে দিও আমি সন্দেশ আনতে যাচ্ছি, নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের সন্দেশের চেয়ে বেশি মিষ্টি ভারতীর যৌবন। যে যৌবনের উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠার কথা ছিল আমার বিছানা, সেই যৌবন আজ বেকার বাউন্ডুলে ভুবনে ব্যানার্জি সবার ঘরে। আমি ভুবনের সব কথা শুনেছি, আজ এ বাড়িতে আমার আসার শেষ দিন। তাই শেষ দিনে আমি শেষ কামটা দিয়ে যাব। দাদা তুমি হাসছো কেন? এই তুই সমসোনাকে দুধ খাইয়েছিস? হ্যাঁ দাদা, সোমসোনা দুধ খেয়ে আমার কোলে শুয়ে পড়েছে। তুই ওকে ওখানে শুয়ে দে। কেন দাদা? তুই আমার পাশে এসে বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো কি বলবে? মানে আমি ভুবনবাবু বাজার গেছেন তো, হ্যাঁ এখনই এসে পড়বেন। তার আগেই তোর সঙ্গে ব্যাপারটা আমি শেষ করতে যাই। কি ব্যাপার দাদা? না মানে রবি সন্দেশ খেতে চাইছিল, তাই ওকে সন্দেশ আনতে বাজারে। শুধু শুধু বাজে খরচা করতে গেলে দাদা। বাজে খরচ আমি করিনি ভারতী, শুধুমাত্র তোর মুখ চেয়ে তোকে একান্ত ভাবে যে কথাটা সবার সামনে কোনোদিন বলতে পারিনি, সেই কথাটা আজ আমি বলতে চাই। এই কথাটা কি কথা দাদা? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, সেই তোমাকে। তুমি কি করছো? আমি তোমাকে দাদার মতো শ্রদ্ধা করি, আর তুমি আমাকে বোনের মতো। চুপ কর! তোমার বিয়ের অনেক আগে থেকে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার এই সামান্য ভুলের জন্য আজ তুমি আমার হাতছাড়া হয়ে গেছো। ছেড়ে দে, ছেড়ে দে দাদা, ছেড়ে দে। ভগ্নিস রে, এই স্নেহ, বেরিয়ে যা, বেরিয়ে যা কুকুর, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। বেরিয়ে যাব, তবে উপোস করে নয়, তোর যৌবনের হাঁড়ি আমি চেটে পুটে খেয়ে। মামা, দোকান বন্ধ। ও কি মামা, তুমি আমার দিকে ওরকম ভাবে এগিয়ে যাচ্ছ কেন? মা, আমি বাবা। চুপ কর শালার বাচ্চা!
ভারতী খেয়ে রবি অজ্ঞান হয়ে গেছে, ভুবন বাবু মনের আনন্দে বাজার করতে গেছে। এই সুযোগে মনের আনন্দে আমার অনেক দিনের স্বাদ মিটিয়ে নেব, তোর যৌবনের হাঁড়ি চেটে পুটে খেয়ে। একটু আগে আমার স্বামীর সাথে তোর সম্পর্কে কত ভালো কথাই বলেছি, সেই তোর মনে এত পাপ, বেরিয়ে যা কুকুর। চিন্তা যখন পেরেছো তখন ভালো করে চিনিয়ে দিতে আমার কাছে ধরা দাও প্রিয়তমা। ভাই বোনের কি অপূর্ব স্নেহ, হাততালি দিতে ইচ্ছে করছে। দেখুন না ভুবন বাবু, ভারতে কি বাজে মেয়ে জোর করে আমার সঙ্গে ইয়ে করতে চায়। এমন জানলে আমি এ বাড়িতে কোনো দিন আসতাম না। ছি 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 ছি। তোর মনে এই ছিল রে তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। বিশ্বাস করো, ওই লোকটাকে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি। ওই শয়তানটা ভাই বোনের সম্পর্কে সেই কালসাপটা বেঁচে ঢেলে দিয়ে যাবে। দাঁড়াও, ছবে না, শোবো না। রবিকে তুমি ছবে না। শুনি না, দীর্ঘদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। রবি তো বাবা, ও তো তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়া। আমাকে তুমি ভুল বুঝো না, আমি আমার ভুল স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না 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 না, আজ থেকে তুই ওকে মা বলবি না। আজ থেকে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। 6 মাসের বাচ্চা সম্মুখে নিয়ে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস করতাম যদি তুমি চিৎকার করে লোক ডাকতে। লজ্জায় আমি চিৎকার করতে পারিনি। আমি নিজের কাছে নিজে হেরে গেছি বলে আমার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। আমি এই সব সোনাকে বুকে দিয়ে এর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলছি, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারিণী নই, আমি অপবিত্র নই। ওই জানোয়ারটা আমার সঙ্গে আজ প্রথম খারাপ ব্যবহার করেছে। তবু আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে ভাববো এই রবি আমার সন্তান আর ওই নিখিল বাবুর সন্তান। ওই একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা। একটি মিশেছে গঙ্গা আর একটা যমুনা। থেমে গেছে হাসি বাঁশিটা, প্রদীপ নিভেছে ঝড়ে গঙ্গার ধারে নেমেছে গোধূলি। যমুনার ছায়া পড়ে, যমুনার ছায়া পড়ে। থেমে গেছে হাসির বাঁশিটা, প্রদীপ নিভেছে ঝড়ে গঙ্গার ধারে নেমেছে গোধূলি। যমুনায় ছায়া পড়ে, যমুনায় ছায়া পড়ে। সূর্যি আমার
ভরা বেদনায় সূর্যি আমার চাই ডুবে যায় বুক ভরা বেদনায় একটা মিশেছে গঙ্গা আর একটা যমুনা একটা মিশেছে গঙ্গা আর একটা যমুনা বুক ভরা বেদনা বুক ভরা বেদনা বুক ভরা বেদনা এই জগদীশ ভট্টাচার্যের কান্না দেখে তুমিও কাঁদছো মানিক। ভট্টাচার্য মশাই, কিন্তু কিন্তু ওই পাষণ্ড ভগবানের চোখে এক ফোঁটাও জল নেই, তার মানুষের প্রতি কোনো করুণা নেই। ভট্টাচার্য মশাই, থাকলে সে আমার একমাত্র মেয়ে আরতিকে আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। ভট্টাচার্য মশাই, কিছুতেই না। ভগবান, তুমি যদি ছেলে মেয়ের বাবা হতে তাহলে বুঝতে একই মাত্র মেয়েরা বাবার বুকের কি যন্ত্রণা। আরতি, ভট্টাচার্য মশাই, আরতি, ওয়াই আমার। ভট্টাচার্য মশাই, আবার আপনি কাঁদছেন, আবার আপনি মদ খাচ্ছেন। চলুন চলুন ভট্টাচার্য মশাই, আপনি বাড়ি চলুন। না না গো মানিক, আমি ঘরে যাব না, আমি ওই বাইরেই বসে থাকবো। রাত বাড়লে কালে পুরুষটা মাথার উপর উঠলে আমার মেয়ে আরতি ওই গন্ধরাজ গাছটার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বাবা বাবা বলে ডাকবে। ভট্টাচার্য মশাই, আমি অমনি মাকে জড়িয়ে ধরে বলবো, মাগো এতদিন কোথায় ছিলি রে মা? এই 6 মাসের মধ্যে এই বুড়ো বাপটারি কোথাকে একবার মনে পড়েনি রে মা? একবার না, একবার না। এমনি করে মদ খেলে আর কতদিন বাঁচবেন ভট্টাচার্য মশাই? শেষ পর্যন্ত আপনি কি আপনার মেয়ের শোকে পাগল হয়ে যাবেন? আমি পাগল হতে চাই ভট্টাচার্য মশাই, আমার একমাত্র মেয়ে আরতির মৃত্যুকে আমি ভুলে যেতে চাই। ভুলতে চাইলেও কি ভোলা যায়? ভট্টাচার্য মশাই, আপনি তো আমাকে কতদিন ধরে বলেছেন যে প্রপঞ্চ মায়াই হচ্ছে মহামায়ার মায়া। যতদিন আপনার কায়া থাকবে ভট্টাচার্য মশাই, ততদিন আপনার মায়াও থাকবে। সে মায়া আপনি কোনোদিনও ভুলতে পারবেন না ভট্টাচার্য মশাই, কোনোদিনও না। কি করে ভুলতে পারবো? ওই আত্মা শক্তি মহামায়াই তো জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। নাহলে কেন আমার মনে হয় ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আরতি এসে আমার কাছে বারবার বলছে, বাবা। কে? আরতি, আরতি, তুই 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 এসেছিস মা? এই কচি ছেলেটাকে পেয়ে এই বুড়ো ছেলেটার কথা কি ভুলে গিয়েছিস? আমি আরে মা, তুই তুই আমার মেয়ে আরতি রাতের অন্ধকারে দেখতে এসেছিস বুঝি? দেখ ভালো করেছে, দেখ এই তুই ছিলি না বলে আনন্দে আনন্দে আমার বুকের পাজরাগুলো বেরিয়ে গেছে রে মা। তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে রে মা।
যাব স্বামী। কাকা আমি আরতি নই, আরতির বান্ধবী ভারতী। মিথ্যে কথা। তুই আবার আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাস বুঝি? পারবি না, কিছুতেই পারবি না। তুই যখন 6 মাসে পরে ওই দাদু ভাইকে নিয়ে আমার কাছে ফিরে এসেছিস, তখন আর তোকে আমি পালিয়ে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। এই দাদু ভাইকে আমার কোলে দে, দে বলছি, তাড়াতাড়ি দে। দাও ভারতী দি, তোমার ছেলেকে কাকার কোলে তুলে দাও। নাও কাকা, এই নাও। দে, 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 দে। টাকার চেয়ে সুদ মিষ্টি। আমি তো সুদ সমেত টাকা ফেরত পেয়েছি, অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙাল জগদীশ ভট্টাচার্য 6 মাস পরে আবার রাজেশ্বর। ভট্টাচার্য মশাই, আর মদ খাবেন? কেন, কোন দুঃখে? আমি তো নাতি সমেত আমার মেয়েকে ফেরত পেয়েছি, নাকি নাকি বলবো আরতি? কাকা আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আরতি নই, আমি ভারতী। আরতি? হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতীদির স্বামী ভারতীদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরতিদির মৃত্যুর খবর ভারতীদি জানতো না, তাই তো আরতিদির কাছে এসেছে একটু আশ্রয় নিতে। আশ্রয়? চিরদিনেই আশ্রয়, কিন্তু আরতি যে নেই, আরতি যে নেই। কে বললো আরতি নেই রে বাবা? আজ থেকে তুই আমার মেয়ে আরতি, আর তোর ছেলে আমার নাতি। কাকা তুই এই বুড়ো বাপটার মাথায় হাত দিয়ে বলতো, মা তুই আমাকে ছেড়ে আরে কোনোদিন কোথাও যাবি না? আমি যাব না কাকা, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুই তুই আজ থেকে আমাকে বাবা বলে ডাকবি। বাবা ভট্টাচার্য মশাই, ঈশ্বর, তুমি তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে ঈশ্বর। মানুষের যুদ্ধে ভগবান আজ পরাজিত মানে। ভট্টাচার্য মশাই, দাও দাও, আমার মেয়ের ঘরটা খুলে দাও, ওর আঁচলের চাবিটা নিয়ে এসে এর আঁচলে বেঁধে দাও। জানে মা, তুই দাদু ভাইকে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করবে যা। আসছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়া মা, দাঁড়া মা, দাঁড়া। আজ থেকে তোর ছেলে এই দাদু ভাইয়ের আমি নাম রাখলাম অর্জুন। অর্জুন! হ্যাঁ রে মা, হ্যাঁ। দেখ, শালা ঘুমিয়ে পড়েছে। শালাকে নিয়ে গিয়ে তুই বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে দিকে যা। কতদিন পর এই বাড়িতে আনন্দের বন্যা এলো। ঠাকুর, কি অদ্ভুত তোমার লীলা ঠাকুর। শ্যাম যে ঘুমা মা যশোদার কোলে ঘুমায়, মা যশোদার কোলে মাখন চুরি করবে, ও যে মাখন চুরি করবে ও যে। আর 2 দিন পরে মা যশোদার কোলে ঘুমায়, মা যশোদার কোলে। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয়। আনন্দের বন্যা এলো ব্যথার যমুনায়, আনন্দের বন্যা এলো ব্যথার যমুনায়। হৃদয় বৃন্দাবনের পথ
পথে নপুর বেজে যায়, নপুর বেজে যায়। আনন্দের বন্যা এলো ব্যথার যমুনায়, আনন্দের বন্যা এলো ব্যথার যমুনায়। হৃদয় বৃন্দাবনের পথে নপুর বেজে যায়, নপুর বেজে যায়। বেনু হাতে ধেনুর সাথে, বেনু হাতে ধেনুর সাথে গোষ্ঠে যাবে চলে। মা যশোদার কোলে ঘুমায়, মা যশোদার কোলে, মা যশোদার কোলে ঘুমায়, মা যশোদার কোলে, মা যশোদার কোলে ঘুমায়, মা যশোদার কোলে। এর পরের ঘটনা 21 বছর পর। সেই আশ্চর্য রকমের রেলগাড়িটা মায়ের কোল স্টেশনে মা আর তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে পিতৃস্নেহ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন। ভুল বুঝাবুঝি স্টেশন থেকে আমি রেলগাড়িটা ছেড়েছি, তারপরে সন্দেহ, সম্মানবোধ, অবিশ্বাসের স্টেশন পেরিয়ে পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে, কন্যাশ্রেহ স্টেশনে কিছুক্ষণ ইঞ্জিনটাকে ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনার স্টেশনে পৌঁছতে 21 বছর সময় লেগে গেছে। আমি গাড়ি দাঁড় করাবার সিগন্যাল দিলাম। ওই দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকেই আসছেন। আপাতত আমি ততক্ষণ এই ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন খেয়ে নিই। 21 বছর, 21 বছর আমি ভারতীয় আশ্রমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের আমি সন্ধান পেলাম না। কোথায় যে তারা হারিয়ে গেল তা আমি জানতে পারলাম না। ভারতের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর আমি পুলিশের চাকরি পেলাম। বর্তমানে আমি হৃদয়পুর থানার ওসি। আমার হাতে এখন অনেক ক্ষমতা, কিন্তু সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও আমার এই ভাঙা মনটাকে আমি কোথাও জোড়া লাগাতে পারিনি। ভালোবাসার একটা সামান্য ভুল 21টা বছর আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। দেবেই তো, দেবেই তো। সন্দেহের আগুন যে ভয়ঙ্কর আগুন, ওই আগুনে যে কত সংসার পুড়েছে, কত মনে জমা হয়েছে ভুলের ছাই, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ করে কি করে? আমি হ্যাঁ, ভুবন ব্যানার্জি তো। 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আমি আপনাকে চিনতে পেরেছি। এখন তো আপনি হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার। নমস্কার দারোগা বাবু। নমস্কার। নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসাবে আপনি অনেক মানুষের কাছ থেকে সম্মান পেয়েছেন। আমার ঊর্ধ্বতন অফিসাররা আমাকে যথেষ্ট স্নেহ করেন। হ্যাঁ, কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে, আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ফুটফুটে নাতি হয়েছে। ঠিক আপনার বড় ছেলে রবির মতন দেখতে হয়েছে, তাই না? আমি আমার ছেলে বৌমা নাতিকে নিয়ে আমি সুখেই দিন কাটাচ্ছি। মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছি না? আপনি সুখে আছেন? শান্তিতে আছেন? ইয়েস বিবেক বাবু, ইয়েস। আমি সুখেই আছি, আমি শান্তিতে আছি। কার জন্য আমি দুঃখ করতে যাব? কার জন্য আমার মনে অশান্তির দানা বাঁধবে? আমার তো এখানে কোনো অভাব নেই। কিন্তু অভাবের দিনের সেই স্বভাবটা তো রয়ে গেছে। বিবেক বাবু, জবাব দিতে পারেন? এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও, নবাবী চাল চলন দেখিয়েও, কোপ্তা কাবাব খেয়েও রাতে ঘুম হচ্ছে কি? কেন ঘুম হবে না? কার চিন্তা আমাকে ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসার চিন্তা। ভালোবাসা? আপনার স্ত্রী ভারতীর ভাবনা। ভারতী? আপনার ছোট ছেলে সোমনাথের শত সহস্র স্মৃতি। স্মৃতি অতল করে তলে গেছে আমার সাপ্তটিকা মধুকর। ভালোবাসার কমলে কামিনী আমাকে প্রশ্ন করতে পারেনি। আমি সন্ধ্যের সাগর সাঁতার দিয়ে পেরিয়েছে সৌভাগ্যের সিঙ্গল দ্বীপে পৌঁছে গেছি। আমি সুখী।
মুক্ত। আপনি দুঃখী, আপনি বন্দী। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আপনি জানেন না আপনার অনুশোচনার ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। হ্যাঁ, হ্যাঁ, দারোগা বাবু, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনি জানতেন আপনার ছোট ছেলে সোমনাথ আপনারই সন্তান, তবু তাৎক্ষণিক মুহূর্তে জেতবার জন্যে আপনি সৌদাগর সেজেছিলেন। সৌদাগর। বিবেক বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু। বিবেক বাবু, আপনি খুঁজুন, না। অনুসন্ধান করুন। যদি তাদের সন্ধান পান ভালো, তবে নিশ্চিন্ত থাকুন, সন্দেহ মহাসাগর এবং সুখ সিংহলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনারই ছোট ছেলে সীমান্ত সৌদাগর। বিবেক বাবু, বিবেক বাবু, বিবেক বাবু, বিবেক বাবু, না 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 না, আমি আর পারছি না, আমি আর পারছি না। 21 বছর নিজের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত, ক্ষত বিক্ষত। বিবেক, বিবেক আমাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়। বিবেকের কাছে আমি জবাব দিতে পারি না। যন্ত্রণায় আমার মুখটা মুচড়ে মুচড়ে ওঠে। আমি নিশিপা মানুষের মতো নিশুতি রাতে চিৎকার করে বলে, ভারতী আপনাকে কতদিন না বলেছি আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। রবি, 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 তোমার ভাইয়ের চিন্তা, মায়ের চিন্তাকে তুমি আজে বাজে চিন্তা বলছো? তাই দেখি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা 6 মাসের বাচ্চাকে নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তার কথা ভেবে কি লাভ? রবি, রবি, তোমার মা, তোমার মা তোমার কাছে জাস্ট লাইক এ ভদ্র মহিলা। না মানে তুমি 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 তো লেখাপড়া শিখেছো, অনেক কলেজ ইউনিভার্সিটি সিঁড়ি পেরিয়ে পেরিয়ে অনেক বড় বড় সার্টিফিকেট অর্জন করেছো। সেই জন্যই বুঝি তুমি ভুলে গেছো জীবনবোধের প্রথম ভাগের কথা। বাবা, লেখাপড়া শিখে মানুষ যে অত অশিক্ষিত হয় তা তোমার জানা ছিল না রবি। বৌমা, বৌমা। বাবা আমাকে ডাকছে? হ্যাঁ বৌমা, হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে কোথায়? ছেলে অপু ভেতরে বসে বই পড়ছে বাবা। পড়ছে? পড়া বন্ধ করে দাও মা, পড়া বন্ধ করে দাও। কারণ যারা পড়ে তারা বোধহয় পড়েই যায়। তোর তোর বাবা, তোর বাবা নিচের দিকে নেমে পড়েছে বলে রে। আপনি থানায় যাবেন না? যাবো, যাবো বাবা, যাবো থানায়, নিশ্চয় যাবো। থানায় গিয়ে চোর গুন্ডা সমাজ বিরোধীতে তো শাস্তা করবোই। তার আগে আমার বড় ছেলে রবিকে একটু শাসন করে যায়। কি বলছেন বাবা? আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে? বৌমা, বৌমা, আমার ছেলে কি কখনো অন্যায় কাজ করতে পারে? অন্যায় কাজ করতে পারে? জবরদস্ত ভুবন ব্যানার্জির ছেলে, সেবাব্রত গুপ্তা অ্যান্ড কোম্পানি সেলস ম্যানেজার, এমকম পাস করা সুদর্শন যুবক, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। কি সিনকেট আপনি করতে চাইছেন বাবা? অঞ্জলি, তুমি বিশ্বাস করো, আই কান্ট ইমাজিন। ইংরাজি নয়, ইংরাজি নয়, বাঙালির ছেলে। আগে বাংলা শেখো, বাংলা। বাবা, এটা এটা বর্ণ পরিচয়। প্রথম ভাগ পড়ো। বাবা, অ আ হস্যই দীর্ঘই বয়াকার, বয়াকার বাবা, আর ময়াকার একটাই শব্দ, ডাকলেই জব্দ। মেয়েদের চোখে আসে জল, শুধু এই অক্ষর মমতার সাক্ষ্য। পারিস তো শব্দটা বল। ওরে দাদু ভাই
আমি বর্ণ পরিচয় মুখস্থ করে আরেকটি ভুবন ব্যানার্জি হতে চাই না। আমি আমার মতো হতে চাই পুলিশ অফিসার হয়ে। উনি ঘুষ খাবেন না, সততার স্মৃতির ঝুড়ি মাথায় নিয়ে গরুর গাড়ির মতন জীবনের মাটি মারিয়ে মারিয়ে মরণের দিকে এগিয়ে যাবেন। তবু আদর্শ ত্যাগ করবেন না। ওয়ার্থলেস কোথাকার। বাবাকে তুমি ওয়ার্থলেস বললে? আই এম কারেক্ট, আমি ঠিক বলেছি। বাবা তুমি একটা ওয়ার্থলেস। আমিও ঠিকই বলেছি। অঞ্জলি, অঞ্জলি, অপুরা একটু একটু করে বাবার দিকে চলে যাচ্ছে, তুমি ওর দিকে লক্ষ্য রাখবে। আমি অফিস চললাম, আজ নয় সিনেমা দেখতে যাবো। কিন্তু বাবার যে অসুবিধা হবে। অঞ্জু, বাবার অসুবিধা হয় বলে আমি আমার জীবন জঙ্গলের সবার আমি তো নষ্ট করে দিতে পারি না। ওকে টাটা। আচ্ছা বাবা, আচ্ছা মা, বাবা খুব খারাপ তাই না? ছি অপু, ও কথা বলতে নেই বাবা। কেন বলতে নেই মা? আমার বাবা তার বাবাকে খারাপ কথা বলে তার বেলায়। অপু, আচ্ছা মা, আমার ঠাকুমা ছোট কাকা কোনোদিন ফিরে আসবে না? জানি না বাবা, আমি জানি না, জানি না। মা তুমি কাঁদছো? হ্যাঁ রে অপু, শাশুড়ি মাকে আর ছোট দেওরকে চোখে দেখার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। শুধু দাদুর মুখে তোর আমি তাদের অনেক কথা শুনেছি। শুনতে শুনতে চোখের জল ফেলেছি আর কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছি, ঠাকুর আমার শাশুড়ি মাকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুর আমার শাশুড়ি মাকে তুমি ফিরিয়ে দাও। মাগো বলো মা ভারতী, তুই আমাকে ছেড়ে কোনোদিন কখনো কোথাও যাবি না? আমি কোথাও যাব না বাবা। কেন যাব? কিসের জন্য যাব? 21 বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে একটু একটু করে আমি যে তোমার মেয়ে আরতি হয়ে গেছি। আরতি? হ্যাঁ নিশ্চয়, তুই তো আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধব। এ কথা আমার দাদা ছাড়া আর কেউ জানতো না। বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোবাসার আনন্দে তাকে আমি সেই কথাটাও বলতে ভুলে গেছি। কি হলো রে মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা আরে ভাবতেই হবে, ভাবতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আদ্যা শক্তি মা মহামায়া যেমন পিতা গিরিরাজের কাছে এসেও কৈলাসপতি স্বামীর কথা ভাবতো, তুই আমার জামাইয়ের কথা ভাবছিস। তুমি ঠিক ধরেছো বাবা, তোমার কথাই সত্যি। সেই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাজ তোকে বারবার প্রশ্ন করে রে মা, ওই মহেশ্বরে যদি তোকে কোনোদিন নিতে আসে তুই তখন কি করবি রে মা? কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, অঝরে ঝরবে যে জল পাষাণ দু চোখ বেয়ে, পাষাণ দু চোখ বেয়ে, পাষাণ দু চোখ বেয়ে, পাষাণ দু চোখ বেয়ে। কৈলাসে যাবে গো চলে গিরিরাজের নিয়ে, অঝরে ঝরবে যে জল পাষাণ দু চোখ বেয়ে, পাষাণ দু চোখ বেয়ে। ঘরে নাই মা মেনকা রাঙিয়ে দিত পা, কে বলিবে শরৎকালে আবার আসিস মা। ঘরে নাই মা মেনকা রাঙিয়ে দিত পা, কে বলিবে শরৎকালে আবার আসিস মা।
পাষাণ দু চোখ পেয়ে, পাষাণ দু চোখ পেয়ে কৈলাসে যাবে গো চলে গিরিরাজের নিয়ে, অঝরে ঝরবে যে জল পাষাণ দু চোখ পেয়ে, পাষাণ দু চোখ পেয়ে, পাষাণ দু চোখ পেয়ে, পাষাণ দু চোখ পেয়ে। না, কোথাও যাওয়া হবে না, তোকে আমি কিছুতেই কোথাও যেতে দেব না। তুই চলে যাবি বলেই কি তোকে 21টা বছর ধরে বুকের কোলে লুকিয়ে রেখেছিলাম রে মা। ওই কার্তিকের মতো দাদু ভাইকে 21টা বছর ধরে যত্ন করে মানুষ করেছিলাম। চলেই যদি যাবি তবে ফিরিয়ে দিয়ে যাবি আমার মায়া ভরা স্নেহ মাখানো 21টা বছর। বল, পারবি? পারবি? এ কি করছেন ভট্টাচ মশাই? আরে দিদি কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন যে আপনি ওকে অমন করে জড়িয়ে ধরে কাঁদছেন? যদি পালিয়ে যাই, যদি ওই ভব ভোলার ডাক শুনে আমাকে ছেড়ে পালিয়ে যায়, তখন আমি কি করব? আমি যাব না, আমি যাব না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। কোনো চিন্তা করবেন না ভট্টাচ মশাই, দিদি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তাহলে কেন শুনালে আমাকে বিজয়ার গান? কেন শুনালে আমাকে? আমার ভুল হয়ে গেছে ভট্টাচ মশাই, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বললেও এ গান আমি আর কোনোদিন গাইবো না ভট্টাচ মশাই, কোনোদিনও গাইবো না। চলো বাবা, বাবা চলো, তোমার সন্ধ্যার দিকে সময় হয়ে এসেছে। আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামী আর বড় ছেলের কথা ভুলে যাস না রে মা। তাই কি কখনো পারি বাবা? যেখানেই তারা থাকুক তাদের কথা তো আমার মনে পড়বে। আমি যখন স্মৃতিতে সিঁদুর পরি, কপালে চৌকটে আলপনা দিই, তারা যেখানেই থাক, যত দূরেই থাক, আমার কথা তাদের মনে পড়ুক আর না পড়ুক, ঠাকুরকে বলি, ঠাকুর আমার স্বামী সন্তানের তুমি মঙ্গল করো, ঠাকুর তুমি মঙ্গল করো। মাগো, হে দাদু, হে জানো দাদু, জানো আজ 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 আমার না দারুণ ইন্টারভিউ হয়েছে। অফিসার আমাকে যতগুলো প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের আমি ঠিক ঠিক উত্তর দিয়েছি। বাহ দাদু ভাই, বাহ। জানো মা, এ কি মা, তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই, তোর মা কাঁদছে না তো। কাঁদছে দাদু, কাঁদছে। অর্জুন, বলো না মা, বলো কেন তুমি কাঁদছিলে? কেন কেন তোমার চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? দাদুর এ মাসের পেনশনের টাকা খরচ হয়ে গেছে বুঝি? তুমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াও তাদের তাদের টাকাটাও ফুরিয়ে গেছে বুঝি? ওসব কথা বাদ দি বাবা। বলো বলো মা, বলো কেন তুমি কাঁদছিলে? কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল রে দাদু। না মা, না, বাবার জন্য তুমি কোনোদিনও কাঁদবে না মা। যে বাবাকে আমি ঘৃণা করি সেই বাবার জন্য তুমি কোনোদিনও চোখের জল ফেলবে না। অর্জুন, কি বললি দাদু ভাই? বাবাকে তুই ঘৃণা করিস? না না রে দাদু ভাই, না। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ রে দাদু ভাই, শাস্ত্রে কি বলে গেছে জানিস? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন তপ, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মানি না, মানি না আমি শাস্ত্রের কথা। যে লোকটা আজ থেকে 21 বছর আগে এক মিথ্যে সন্দেহ করে আমার এই অনাথিনী মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না আর স্বর্গ বলেও মানি না। কেন মানবো মা, কেন মারবো তুমি বলতে পারো? আমার বাবা বলে তোমরা যাকে সম্মান দেখাতে বলছো সেই ভদ্রলোকই না তোমাকে বলেছিল এই 6 মাসের সমু নাকি তোর সন্তান নয়, আমি আমি নাকি তোমার অবৈধ সন্তান। সত্য প্রমাণ করার জন্য 6 মাসের শিশু তোকে বুকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। যখন এসেছিলে তখন
তখন কেন কেন সেই অমানুষ লোকটার কথা তুমি আজও মনে রেখেছো? কেন সেই তার কথা মনে রেখে তুমি তোমার চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে রেখে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পড়ো? করতেই হবে, এটা সমাজের নিয়ম, সংসারের নিয়ম। বাবা বাবা বাবা, সমাজ সংসারের কি অদ্ভুত নিয়ম! মহানুভব স্বামী শিশুপুত্র সহ তার স্ত্রীকে এক রাতের অন্ধকারে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দেবে, আর হতভাগিনী স্ত্রী সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পড়বে। বাহ বাহ রে সমাজের নিয়ম, বাহ! এসব তুই কি বলছিস অর্জুন? আমি এই সমাজের পুরনো সিস্টেমে চেঞ্জ করার কথা বলছি মা। আমি এই 20 শতাব্দীর পুরনো নিয়ম শৃঙ্খলা ভেঙে বেড়ার কথা চিন্তা করছি। আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয়ের ব্যারিকেড ভেঙে। আমি ভাঙবো মা, ভাঙবো, সব কিছু ভেঙে চুরমার চুরমার। সব ভেঙে চুরমার করে দিবি তাই না? বেশ, তাহলে মায়ের সঙ্গে স্নেহের সম্পর্ক ভেঙে চুরমার করে দে। এটা তো আরো পুরনো নিয়ম। দাদুর সঙ্গে চুরমার ভেঙে দে, এটা তো আরো পুরনো নিয়ম। আমার বুকটা চিরে চৌচির করে ভেঙে টুকরো টুকরো করে সেন্টিমেন্ট সব চেঞ্জ করে দে, এটা তো আরো পুরনো নিয়ম। তুমি আমাকে ক্ষমা করো গো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে, সেই তোমার মুখ থেকে বাবার কথা আর নিখিল গুপ্তর কথা শুনে শুনে আমার মনে যে দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে গো মা। তাই তুমি চাকরি খুঁজতে গিয়ে বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, আর খুঁজে বেরিয়েছে সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। খুঁজতে হবে না। আমার অবচেতন মনের শত্রু অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা, আমাকে যে পাগল করে দেয়। তাদের কাউকে খুঁজতে হবে না, শুধু মা শব্দের মানে খোঁজ, আর মায়ের আদর্শকে আজ থেকে তুই চিনে না। এই সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে চিনতে হয় না, কাউকে খুঁজতে হয় না। আমি তোমাকে চিনেছি মা, আমি তোমাকে চিনেছি। আমি দেখেছি মহিমময়ী মূর্তি। আমি ওই মূর্তি চিরকাল পুজো করব, আমার চোখের জল দিয়ে, প্রয়োজন হলে বুকের রক্ত দিয়েও। কিন্তু সেই স্বার্থপর সন্দেহকারী বাবাকে আমি কোনোদিন ওকে ওই অন্ধকার গলি পথ ধরে একটা কিশোর যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে এদিকে আসছে। নিশ্চয়ই ছেলেটা কোনো বিপদে পড়েছে। ভয় নেই, আমি যাচ্ছি। কে তুমি? কি হয়েছে তোমার? আমি ওই বস্তির ছেলে, 3 মাস হলো আমার বাবা মারা গেছে, তাই 3 মাসের বাড়ি ভাড়া দিতে পারিনি বলে বস্তির মালিক বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে। ঠিকই তো করেছে, বস্তির ঘরে বাস করবে অথচ বাড়ি ভাড়া দেবে না, তা কি করে হয়? কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেব বলুন? তার মানে বাবা মারা যাবার পর থেকে দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাইনি। এই তোমার মানে? মা অনেক আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই, কেউ নেই এই পৃথিবীতে। আমি ছাড়া আমার আর কেউ নেই, আমি একা, আমি অসহায়। তোমার ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম, সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলা, রাতে হতো 2 নম্বরই কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে লাগাতে চেয়েছিল, তাই 1 মাস আগে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন বস্তি থেকে বার করে দিলে কোথায় যাব বলুন তো? তুমি আমার মতো বাপ্পা মরা ছেলেদের ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদেরকে লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়। তো ঘটি যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমরা হাসবে না বলে দিচ্ছি। আবে কে বে তুই মদন? ওই ছড়াটার সামনে রবে নিচ্ছিস? মুখ সামলে কথা বলবি জানোয়ার। কি হলো রে বস্তি মালিকের পোষা গুন্ডা? তোরা 2-1খানা ঝাপটা খেয়ে লড়তে পড়লে যে? বল বল, আর কোনোদিন অসভ্যতামি করবে? বল। হ্যাঁ তোরা
অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। আরে কোন রকমে বাঁচতে হবে। এই বর্বর বোধের বুকে লাথি মেরে এই অসহায় বাপ মা মরা ছেলেটাকে আমার মতো বুকে টেনে নিতে পারিস না? সারা স্বর্গ নরক একাকার করে দিল। এই শালা পবিত্র উল্টো পাল্টা কি বলছিস? এবারে নরক গুলজার হয়ে যাবে, গুলজার। ছুটে ছুটে যেও না দাদা, ওরা লম্পট লুটেরা, অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেল, সুযোগ পেলে ওরা তোমার হাত থেকে আমাকে চিনিয়ে নিয়ে যাবে। তা ওরা কোনোদিনও পারবে না। অর্জুন যাকে ভাই বলে বুকে জড়িয়ে নিয়েছে তাকে আর কেউ কোনোদিন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আরে হ্যাঁ জয়, আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। তোমার মা? হ্যাঁ জয়, চল আমরা মায়ের কাছে যাই, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আদেশ মাথায় নিয়ে আমরা নতুন পথে পা বাড়াবো। তারপর সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ ছেলেকে ভাই বলে বুকে টেনে নিয়ে এই বর্বর যুগের পুরনো সিস্টেম ভেঙে দিলাম। ভেঙে দেবে, ভেঙে দেবে মিস্টার সেবাপদ গুপ্তর পোশাক গুন্ডারা। সেই অপরিণন্দর্শী যুবক মাস্টার অর্জুনের মাথায় লোহার দণ্ড মেরে মাথাটা ভেঙে গুড়িয়ে দেবে। মাস্টার অর্জুন, তোমার এত বড় সাহস যে আমাদের লোক বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। তাই যাই বলুন মিস্টার রবি, অর্জুন বাবুর কিন্তু সাহস আছে। সাহস নয়, দুঃসাহস। আর তার সেই দুঃসাহসের পরিণাম মিস্টার সেবাব্রত গুপ্তর উষ্ণ আলিঙ্গন। মিস্টার সেবাব্রত গুপ্ত ওই সাহসী যুবক অর্জুন বাবুকে চাকরি দেবেন, এ কথা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাপতি গুপ্তকে আপনি চেনেন না? মিস পল্লবী চিনি, চিনি মিস্টার রবি চিনি। মাত্র 1 বছর তার পিয়ের চাকরি করলেও লোকটাকে আমি যতখানি চিনি ততখানি আপনি চেনেন না। আপনি একজন ক্যারিয়ারিস্ট, আপনি অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন, কিন্তু মিস্টার গুপ্তদের না চিনতে শিখলে আপনার স্বপ্ন কোনোদিন সফল হবে না। মিস পল্লবী, আমি বড় একা, অসহায়। আপনি আমাকে সাহায্য করবেন। আমি? তুমি 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 বিশ্বাস করো পল্লবী, তোমার অদ্ভুত ইন্টেলিজেন্সি আমাকে মুক্ত করেছে। তাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি পল্লবী। তুমিও বিশ্বাস করো, ওই কথাটাই আমিও কতদিন তোমাকে বলবো বলবো করে বলতে পারি। আমিও তোমাকে ভালোবেসেছি পল্লবী। রবি, পল্লবী। তুমি আর বলবেন না, হঠাৎ কাল থেকে ঠান্ডা লেগে গেছে। তা লাগবে না ঠান্ডা, কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, ওদিকে সাহেব গরম আর এদিকে আপনারা গরম। আরে বুঝতে পারছেন না? ওই কথাকার অর্জুন না ফর্জুন, ওই জয় নামে ছেলেটাকে সাহেবের গুন্ডার হাত থেকে একেবারে ছিনিয়ে চলে গেছে। তার উপর আপনাদের এই কীর্তি। আরে গোপাল গোবিন্দ এই গরুর পাল লয়ে যায় মাঠে, আরে শিশুগণ দেয় বট, নিজ নিজ পাঠে। হাসবেন না ম্যানেজার বাবু, আপনিও হাসবেন না দিদিমণি। ওই ভালোবাসার বকবকম বাদ দিয়ে একেবারে অফিসের কাজ সেরে ফেলো, আরে বাকি কাজটা ওই বাইরে গিয়ে সেরে। আরে চুপ করেই তো ছিলাম, আজ কথাটা না বলে পারছি না। কি কথা? কি সরকারি অফিস কি বেসরকারি অফিস, সব অফিসেই প্রায় আমাকে যেতে হয়। আরে গিয়ে কি দেখি জানেন? আরে জোরে মানি, আরে কানে কানে শুনি বকম 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 বকম। আবার কেউ কেউ বলছে দুষ্টু, এ দুষ্টু। আবার কেউ কেউ বলছে এই শুনুন না, শুনুন না। আবার কেউ কেউ মুখে মুখে বলছে না, হাতে হাতে পায়ে পায়ে, আবার চোখে চোখে বলছে ছি ছি ছি। আচ্ছা, আপনারা যদি সব সময় এই সব একেবারে জানিয়ে যান, তাহলে অফিসের কাজকর্ম করবেন কখন? কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ
একেবারে টকখাই হয়ে বসে আছে। পবিত্র নির্মলকে ডেকে পাঠিয়েছেন, তার উপর সাহেব যদি অফিসে এসে দেখেন আপনারা কাজকর্ম না করে এই সব চালিয়ে যাচ্ছেন, একেবারে অ্যাটম বোমা বাস্ট হয়ে যাবে। তোমার সঙ্গে আমার ব্যাপারটা গুপ্ত সাহেব যদি জানতে পারেন তাহলে তো। কোনো চিন্তা নেই পল্লবী, আমাদের গুপ্ত প্রেম গুপ্ত সাহেবের কাছে এত সহজে প্রকাশ হবে না। রবি, রবিবার দিন তোমার সঙ্গে আমার দেখা হবে বাবুঘাটে বেড়াতে গিয়ে। অনেক কথা বলবো। হে শুধু কথা, আর কিছু হবে না? কি হবে? কি হবে? বলো, কি হবে? লাইলা মে লাইলা तू है मेरी लाइला, तू मेरी आजा तुझको हम मेरी लाइला में लाइला। কি নোংরা জাত এই মানুষগুলো। ঘরে ঘরে বউ আছে, ছেলে আছে, তবু সুন্দরী মেয়ে দেখলে মোমবাতির মতো গলতে গলতে বলে আই লাভ ইউ, আর তার উত্তরে আমি বলি আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। নো নো মাই ডার্লিং, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে মিস্টার রবি ব্যানার্জির সম্পর্কে কথা বলবে না। তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করে জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করছে কিনা। আজকের সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগের নিখিল গুপ্ত, তার মনে প্রশ্ন জেগেছে কিনা? রবির মনে এ প্রশ্ন জাগেনি স্যার। তুমি কি করে জানলে? তুমি কি আমার কথা মতো তাকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এবং এটাও জেনে নিয়েছি তিনি আপনার অতীত সম্পর্কে কিছুই জানেন। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন মাই ডার্লিং। আমি জানতাম তুমি ঠিকভাবে ঠিক কাজ করে যাবে। স্যার, তুমি আমার প্রিয়, অবশ্য লোকচক্ষে আসলে তুমি আমার পিয়া, তাই আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। বলো কি পুরস্কার চাও? শুধু আপনার ভালোবাসা। আর তবে বলছি শুনুন, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। কতদিন আর কত কাল পথ চেয়ে সন্ধ্যা সকাল, কতদিন আর কত কাল পথ চেয়ে সন্ধ্যা সকাল, মনে মনে চেয়েছি যারে, সামনে পেলাম দেখাটা, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে নেশা আমারও জাগে পল্লবী, তাই কলকাতার বাইরে গেলেও আমি তোমার কথা ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে। আমি সাধনাকে বলি, ভুল বুঝিস না মা, তুই যেমন আমার মেয়ে, আমার প্রিয় পল্লবীও তেমনি মেয়ের মতো। ওই মতোর গর্ত দিয়ে 21 বছর আগে শেষবারের মতো গিয়েছিলাম ভারতের যৌবনে দাঁত বসিয়ে দিতে।
কিন্তু ভারতীর যৌবন আমি চিবোতে পারিনি। ব্যবসার নেশায় সেদিনের ব্যাপারটা আমি ভুলেই গেছিলাম, কিন্তু যখন জানতে পারলাম সেদিনের বেকার ভুবন ব্যানার্জি আজ জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, ঠিক তখনই কায়দা করে তারই বড় ছেলে রবিকে আমার এই হেড অফিসে চাকরি দিলাম। সেদিন ছিল 1 মে। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। এ সাধনা, এ কি ব্যাপার রে মা, তুই হঠাৎ আমার অফিসে চলে এসেছিস? টাকা দরকার বুঝি? তার আগে বলো তো বাপি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কই না তো। কিন্তু আমি যে শুনলাম বাপি, তুমি বলছিলে দাঁত বসিয়ে দিতে পারিনি ভারতীয় ভুবন ব্যানার্জি। ও তুই ঠিক শুনেছিস রে মা, তুই ঠিক শুনেছিস। কাল রাতে আমি যাত্রার নাটক করছিলাম স্বর্গের পরের স্টেশন। সেই নাটকের কিছু ডায়লগ, কিছু চরিত্রের কথা আমি আপন মনে বলছিলাম, এই আর কি। বাপি, একদিকে দেশ সেবা, অন্যদিকে বিজনেস নিয়ে তুমি সবসময় ব্যস্ত থাকো, তার মধ্যে তুমি যাত্রার নাটক করছিলে। পড়া উচিত রে মা, পড়া উচিত। কারণ যাত্রা হচ্ছে লোকশিক্ষার মাধ্যম, তাই লোকসেবা করতে গেলেই তো লোকশিক্ষার বই পড়তে হবে মা। আর তাছাড়া যারা বই পড়ে না তারা সমাজ তথা শিক্ষার শত্রু। তার চেয়ে অনেক বড় শত্রু তারা বাপি, যারা বস্তির ঘর বাড়ি ভেঙে অনাথ ছেলে মেয়েদেরকে পথে ভিখারি সাজিয়েছে, তাদের কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু মামুনি। না বাপি না, কোনো কিন্তু নয় বাপি, কোনো কিন্তু নয়। বস্তির মালিকদের বিরুদ্ধে মহিলা সমিতি বিদ্রোহ করবে এবং তোমাকে উচিত শিক্ষা দিতে হবে সেই সব দেশদ্রোহী কুকুরগুলো। হ্যাঁ কুকুর। হ্যাঁ বাপি, হ্যাঁ, শুধু কুকুর নয়, ওরা হচ্ছে। আরে থাক মাথা বাপি, ওদের বাজে কথা বলে তুই তোর চরিত্রটা নষ্ট করিস না। আমি তোর সব কথা বুঝতে পেরেছি, তাই ওসব ব্যবস্থা করার জন্য আপনি অর্জুনকে ডেকে পাঠিয়েছেন। অর্জুন? হ্যাঁ হ্যাঁ, অর্জুনই তো সেই বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছেলেটিকে আশ্রয় দিয়েছেন। আমি তাকে তার দুঃসাহসিক কাজের জন্য সম্মান দেব। বাপি, তুই সত্যি অর্জুনকে ডেকে পাঠিয়েছিস বাপি? মামুনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে থাকতে আমি আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আগে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। তুমি? স্যার, উনি হচ্ছেন সেই দুঃসাহসী যুবক অর্জুন। আপনি? আরে দাঁড়া মা দাঁড়া, আগে মানুষের মতো একটা মানুষকে স্বাগত জানায়। কনগ্রাচুলেশন মাই বয়। তোমাকে দেখে আমার সেই পুরনো কথাটা বলতে ইচ্ছে করছে। যেটা বলতে ইচ্ছে করছে খুব তাড়াতাড়ি বলে ফেলো। কি যেন কথাটা হ্যাঁ মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওকে মামনি, আমার সঙ্গে আলাপ করবেন, কিন্তু কেন? বাহ, কেন কি? গুন্ডাদের সঙ্গে ফাইট করে যেভাবে আপনি ছেলেটাকে বাঁচিয়েছেন, তাতে করে আপনার সঙ্গে অনেকেই আলাপ করতে চাইবে। আপনি অদ্ভুত সাহস আমার, তাই তো মহিলা সমিতির পক্ষে আমি আপনার সাথে হাত মেলাতে চাই। এই হাত তো যাত্রার সঙ্গে মেলে না ম্যাডাম, কারণ জীবন জ্যামিতির কোনো সরল রেখা এখনো পর্যন্ত কোনো সরল রেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্য বুঝি বেকারত্ব ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে আপনি বিন্দুকে সিন্ধু ভাবছেন, তাই? আপনি কি করে জানলেন যে আমি বেকার? আমি জানি যাদের কাজ নেই তারাই ভালো কাজ করে। বাপি তোমার কাছে আমার অনুরোধ বাপি, তুমি এই আদর্শ ইয়ংম্যানকে তোমার কারখানায় একটা চাকরি দেবে বাপি। সাধনা দেবী। মিস্টার ব্যানার্জি। হ্যাঁ বলুন। মিস্টার ব্যানার্জি, আপনি ওর নাম ঠিকানা লিখে নিয়ে আজ এক্ষুনি ক্যাম্পেইন করুন। আমার বাপের দেশ সেবার কাজ হাত করতে আপনি আরো শক্ত করতে সাহায্য করুন, তার হাতটা শক্ত করতে সাহায্য করুন। মা আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, আমার মনের কথাটা বুঝতে পেরে ঠিক সেই কথাটাই নিজের মুখে বলে গেল। স্যার, মিস্টার রবি ব্যানার্জি। বলুন স্যার। তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও। ওকে স্যার। আপনি সত্যি বলছেন স্যার? জীবনে কখনো কোনোদিন আমি মিথ্যা কথা বলি না যুবক। আমি পল্লবগ্রাহী নই, গুণীর গুণগ্রাহী। তাই তোমার মতো সাহসী, তেজস্বী, শক্তিমান যুবককে আমি আমার কোম্পানির কাজে নিয়োগ করে গেলাম। আমি স্বপ্ন দেখছি না তো। কার মুখ থেকে উঠেছিলেন সে? আমার মায়ের মুখ থেকে। আপনি ভাগ্যবান, তুই মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। হ্যাঁ বলুন, আপনার পুরো নামটা কি? অর্জুন ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। আপনার সঙ্গে আমার অদ্ভুত মিল। মানে? আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এ যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্র বয়ে প্রবেশ করলেন।
না প্রবেশ করে উপায় ছিল না স্যার, গুপ্ত সাহেবের কায়দার কল বড় সাংঘাতিক। আস্তে কথা বলো সঞ্জয়। কেন স্যার? ভুবন বাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি আছে, সে শুনতে পেলে ভুবন বাবুকে সব বলে দেবে। তাহলে কি স্যার কলিযুগের ভীষ্ম ভুবন বাবুকে আপনি লাইন আনতে পারলেন না? ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট করে দিলে আমার শেয়ার কত থাকবে? মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকা এই যুগের নস্যি। ঠিক আছে স্যার, ঠিক আছে, পুরোপুরি 50,000 টাকায় পাবেন। আপনি শুধু বড় বাবুকে সেদিন একটু আটকে রাখবেন। টাকাটা কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, সামনে যে মাঠটায় বাচ্চা ছেলেরা খেলা করে পাশের ঘরে যে খাটটায় 60টার আসর বসে, ওইখানে একটা খোঁড়া ভিখারি আপনার হাতে মালের বান্ডিলটা পৌঁছে দেবে। আপনি বান্ডিলটা সরিয়ে রেখেই চলে যাবেন ব্যান্ডেল। দেখবেন স্যার যেন হয় না কোনো স্ক্যান্ডেল। কি হলো? ছিঁড়ে গেল স্যান্ডেল। রাস্কেল, 50,000 টাকা, আরো কয়েক দাগ 50,000 টাকা আমার চাই, তবেই বাড়িটা কমপ্লিট করতে পারবো। বাড়ি হয়ে গেলি গাড়ি, আর গাড়ি হয়ে গেলি সুন্দরী নারী, সিনেমার হিরোইনের মতো সুন্দরী নারী চাই। এ তুমি কি বলছো গোপাল? আরে বাড়ি গাড়ি হয়ে গেলেই তো নারীতে টান পড়ে বাবু। গোপাল, এই বয়সে বিয়ে না করলে আবার করবেন কখন? বিয়ে করবে কখন? বয়সের তো একটা ধম্ম আছে গো, এই ধম্ম থাকতে থাকতে কম্মটা সেরে ফেলুন, আর তা না হলে একেবারে জীবনটাই বৃথা হয়ে যাবে। এ যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, আমার রামায়ণ আমি বহুবার শুনেছি। আরে চুপ করেই তো ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাছে আসুন কাছে আসুন কাছে আসুন, কানে কানে একটা কথা বলছি। বলো, কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবু আমাদের অফিসে ওই পল্লবী ম্যাডামের সঙ্গে বকম 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 করছে। খবরদার গোপাল, রবির নামে আজে বাজে কথা বলবে না। রবির নামে আজে বাজে কথা শুনলে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলবো না বলবো না বলবো না। 10টা টাকা হবে, 10টা টাকা। 10 টাকা নিয়ে কি করবে? আরে না, মানে এ কথাটা যাতে হজম করতে পারি, তার জন্য একটু ইয়ে খেতে হবে। এই নাও 10 টাকা। তাই বলে এটা যেন ঘুষ ভেবো না। ওই ঘুষ কথাটা শুনলে আমার মাথায় কিন্তু আগুন জ্বলে যায়। যারা ঘুষ খায় তাদের একেবারে গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ খাই না। শালা পুলিশ পুলিশ দিচ্ছে পাবলিককে ঘুষ। কি বুঝলেন? কি বুঝলেন গো? সারা পুলিশের ঘরে পাপ ঢাকতে পাবলিককে ঘুষ দিতে হলো, ভাবতে পারা যায়? ভেবে কোনো লাভ নেই দাদা, তার চেয়ে বিয়ে করে সংসারী হও। বিয়ে করে বউকে খাওয়াবো কি? তো শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য? চুরি করতে, ঘুষ খেতে, পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে? মুখ সামলে কথা বলবি অঞ্জলি। তুমিও মুখ সামনে কথা বলবে অনিরুদ্ধ। স্যার আপনি যাও, থানায় যাও। বোন ভগ্নিপতির বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা পরিয়ে দেয় রে। আপনার সঙ্গে একটা কথা ছিল স্যার। আমি ওসি, থানার ইনচার্জ, তাই একজন সাব ইন্সপেক্টরের কথা আমি থানাতেই শুনবো, বাড়িতে নয়। ঠিক আছে স্যার, থানাতেই শুনবেন, থানাতেই আমি বলবো। তবে একটু বোধহয় ভুল করে ফেললেন স্যার। আমি শুধু সাব ইন্সপেক্টরই নয়, আমি আপনার ছেলের সম্বন্ধী। থাক, বাকিটা পরে বলবো। বৌমা, বৌমা, আমি কি কিছু কি ভুল করে ফেললাম? না বাবা, তাহলে আপনি ঠিক শোনো, করেছেন। তাহলে শোনো শোনো বৌমা শোনো, আমি বাড়িতে বাবা আর থানাতে পুলিশ, তাই আমার একটা চোখ বাবার চোখ আর অন্য চোখটা বাঘের। তাই তুমি তোমার দাদাকে সাবধান করে দিও, আর আমি সাবধান করে দেবো আমার ছেলে রবিকে। বাবা, এখন কি আপনার অফিসের ওভার টাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? মানে আমি কি মানে করছো?
এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞাসা করছি বাবা। ভয় কিসের? আপনি ভয় কে কিসের? করছেন? ভয় কিসের বৌমা? ভয় কিসের? ভয়ের শেকল পরি নারী প্রগতি কখনো তো এগোতে পারে না। নারী হয়ে জন্মেছো বলে তুমি তো কোনো অপরাধ করনি। বাবা, আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত পর্যন্ত বাইরেই থাকবে তাহলে ঘরে বেঁধেছিল কেন? ঠিক আছে বাবা, আমি জিজ্ঞাসা করছি, তোমার এত দেরি কেন গো? অফিসে কাজ ছিল বুঝি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ ওকে তুমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছিলে। বিয়ে করেছি বলে নিজেকে বিক্রি করে দেয়নি। বিয়ে করা বউ টাকার বান্ডিল নয় যে সেই টাকায় আত্মবিক্রি করবে। কিন্তু নারী পুরুষের একে অপরকে আত্মদান করাই হচ্ছে বিয়ে। ওসব পুরনো যুগের কথা এ যুগে চলে না। মার্চেন্ট অফিসের বড়বাবু মিস্টার ব্যানার্জি, তাহলে বলুন এই বাবাটাও তো পুরনো, এই পুরনো বাবাটাও তো এই যুগে চলে না। চলে কি চলে না সেটা আপনি চিন্তা করুন না। না, বাবা চিন্তা করবেন না, চিন্তা তোমাকেই করতে হবে, কারণ তুমি এখন বাবা। অঞ্জলি! আমি শুধু একটা কথা চিন্তা করছি, অমন দেবতার মতো যার বাবা তার ছেলে এমন হয় কি করে? ছি 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 ছি। শুনলেন? শুনলেন তো বাবা, শুনলেন? অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন তো? আপনি হাসছেন? তোর মা থাকলে কান্তরে হতভাগা, আমি পুরুষ মানুষ হয়ে কাঁদবো কি করে? কিন্তু ভবিষ্যতে আপনাকে কাঁদতেই হবে বাবা। রবি, আমি রবি বলে রবিবার নয়, আমার জীবনের ছুটি নেই। আমি দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটি করে লাল ঘরে বেঁচে থাকতে চাই না। আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসেব মিলছে কই? কি করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন পোস্তা বাজারের কাছে বাসা নিয়েছে যে খবর পেয়েছেন? আমি খবরের কাগজে পড়েছি। এবার মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কাকে নিয়ে? কাকে নিয়ে? এই সাহসী যুবক ওই অর্জুনকে নিয়ে। কেন কেন কেন? বামপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের। অবশেষে ওই মধ্যপন্থী কুন্তি মায়েরা এই খুন্তি নিয়ে কাঁদতে বসবে। হাসবেন না, হাসবেন না, হাসবেন না, আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন। কি ভাবছেন? আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে সোম যদি ওই অর্জুনের মতো হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, তাহলে গর্বে অহংকারে আমার মুখটা কানাই কানাই ভরে যেত। 6 মাসের বাচ্চা সোমকে নিয়ে ভারতী যে কোথায় হারিয়ে গেল, আমি তাদের কত খুঁজলাম, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। আর যাই হোক, ওই বারানবতে পুড়ে মরেনি। তবে কি আগুনে ঝাঁপতেছে কিংবা ঝিগিরি করে জীবন চালাচ্ছে? আমার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে? কেমন আছে? কোথায় গেছে? আপনি ভাবুন, আপনি খুঁজুন বিবেক বাবু, আপনি অনুসন্ধান করুন। যদি তাদের সন্ধান পান ভালো, তবে আমি দেখে আসি তারা কোথায় আছে, তবে আপনাকে বলবো না। বিবেক বাবু, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, না না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আপনি যদি তাদের সন্ধান পান, তাদের অন্তত বলবেন আমি তাদের এখনো ভুলিনি, এখনো আমি ভুলতে পারিনি। পাচ্ছি না, নিজের প্রশ্নের উত্তর দিতে দেখো মন আমার ক্লান্ত হয়ে পড়ছে, মাথায় অসহ্য যন্ত্রণা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠাকুর ঠাকুর, আর কতদিন আমাকে নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে বেঁচে থাকতে হবে? কতদিন, আরে কতদিন? তুমি কাঁদছো কেন মা? এইভাবে কান্নাকাটি করলে যে তোমার কোনো ওষুধে কাজ করবে না। ওই আমি কাঁদিনি তো। তা তুমি কাঁদবে কেন? তুমি তো হাসছিলে। দাঁড়াও, দাদা আসুক, আমি সব বলে দেব। না বাবা,
অর্জুনকে তুই আমার জ্বরের কথা কিছু বলিস না। বলবো না? হ্যাঁ বলিস, যদি বলিস তো বলবি মা ঠিক ঠিক ওষুধ খাচ্ছে আর জ্বরটাও কমে গেছে। কমে গেছে কি বেড়ে গেছে দেখি? হ্যাঁ করো, মুখে থার্মোমিটার দেবো। তুই বড্ড বেশি জ্বালাতন করছিস বাবু। আমার মাও ঠিক এই একই কথা বলতো, রাগ করিস না বাবা, শুধু ওষুধ খেলেই যে আমার রোগ সারবে না। পৃথিবীর সব মায়েদের বোধ হয় মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা, মায়ের যে অসুখ ডাক্তারেরা ধরতে পারে না, ধরতে পারে তার সন্তানেরা। বড়দাকে তুমি ভুলতে পারোনি, তাই না মা? ওসব কথা বাদ দিয়ে জ্বরটা দেখে থার্মিটারটা ঘরেতে রেখে আয়, তা না হলে অর্জুন যদি জানতে পায় তাহলে মরবে। মা, একি মা, তোমার জ্বর হয়েছে? কই না, মানে লুকাতে চেও না মা, লুকাতে চেও না। অতীতকে যেমন করে তুমি তোমার জীবনের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে এই অসুখটাকে লুকিয়ে রাখতে চেও না মা। অর্জুন, তোমার শত কষ্টের বোঝা তো আমি মাথায় করে বইছি মা, তবু কেন তোমার এত দুঃখ? কিসের দুঃখ গো মা? সে তুই বুঝবি না বাবা। আমি ঠিকই বুঝবো, কিন্তু তুমি বুঝবে না। তাই তো আমাকে লুকিয়ে লুকিয়ে এখনো তুমি বাবার জন্য, দাদার জন্য কাঁদবে। এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরবে। হ্যাঁ পরবো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন স্মৃতিতে সিঁদুর পরবো। মা ততদিনই চোখের জল ফেলবে যতদিন বর্দানা মায়ের কাছে ফিরে আসবে। এই চুপ কর, তুই চুপ কর। উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটাকে তুই গরম করে দিচ্ছ। চলো মা, চলো। আমি এক্ষুনি ওঠো। হ্যাঁ চলো, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। না না রে দাদু ভাই, তোর মাকে আর ডাক্তারের কাছে নিয়ে যাবার প্রয়োজন নেই। আমি ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? কোন ডাক্তারের ওষুধ দাদু? পৃথিবীর সব থেকে বড় ডাক্তারের নাম মা কালী। দাদু, আমি মহাশক্তি মা কালীর পুষ্প নিয়ে এসেছি রে দাদু ভাই। এই পুষ্পের স্পর্শে তোর মায়ের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। বাবা আয় তো মা, এই পুষ্পটা তোর মাথায় ঠিকিয়ে দি। সবারু রঙে মহাভীবং ঘোরদংষ্টং বরপ্রদম হাস্যযুক্ত তিনেত্তঞ্চ কপাল কর্তিকাকরম মুক্ত কেশী লোলো জিহ্বং পিবন্তি গিরিজরঙ্গমুহু চতুর্বাহু সমাযুক্তং পরাভয় করাঙ্গেশ্বরে। মানে না আমি ঠাকুর দেবতা, ওইসব মন্ত্র তন্ত্র আমি কিচ্ছু বিশ্বাস করি না। কি বলছিস রে দাদু ভাই? পাপ হবে। ভালো করে চেয়ে দেখ, স্মৃতিতে সিঁদুর পরে মাকে আমার জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার ওই জগদ্ধাত্রী মনে হওয়া এই মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা না মুছে নেওয়া যায় পর্যন্ত আমার মায়ের অসুখ ভালো হবে না। কি বললি দাদু? তুমি আমাকে মারলে দাদু? কি বললে হতো ভাগা? দাদু, এত বড় কথাটা তুই আমার সামনে বলতে পারলি? দাদু, তুই আমার সামনে আমার মেয়ের বৈধ পচাইলি। আমার ভুল হয়ে গেছে গো দাদু, আমার ভুল হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, মায়ের কথা ভাবতে ভাবতে আমার মাঝে মাঝে মাথা ঠিক থাকে না। তাই তো যখন তখন আমি যা তা কথা বলে ফেলি। তোমরা আমাকে ক্ষমা করে দাও গো মা। দাদু, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি যা বলেছি ভুল বলেছি। আমি আমার মাকে রাজেশ্বরী রূপে দেখতে চাই। মা তুমি সিঁদুর পরো গো মা, আমার সামনে তুমি সিঁদুর পরো। সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো, আলতা পরো মা গো রাঙা পায়ে, সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো, আলতা পরো মা গো রাঙা পায়ে, হাতে পরো ইউতির শাখা, আমি দু চোখ ভরে দেখিছে। সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো, আলতা পরো মা গো রাঙা পায়ে, হাতে পরো ইউতির শাখা, আমি দু চোখ ভরে দেখিছে। সিঁদুর পরো মা গো, সিঁদুর পরো।